হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 24/2/2024 অর্থাৎ আজকে এসএসসি জিডিতে সমস্ত শিফটে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার অ্যানালিসিস আমরা দেখে নেব। আগামী পরীক্ষার জন্য এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি প্রায় প্রতি পরীক্ষায় কোয়েশ্চেন রিপিট করছে। চলো দেখে নেওয়া যাক আজকে কি প্রশ্ন এসেছিল। আর্য সমাজ থেকে একটি প্রশ্ন এসেছিল। আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি 1875 সালে বোম্বাইয়ে আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিলেন। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়। 1828 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আত্মারাম পাণ্ডুরং। তিনি 1867-তে বোম্বাইয়ে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ। তিনি 1897-এ কলকাতায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি একটি স্লোগান দিয়েছিলেন, তা হলো গো ব্যাক টু বেদাস, অর্থাৎ বেদে ফিরে যাও। স্বামী দয়ানন্দ সরস্বতীর পূর্বের নাম ছিল মূলাশঙ্কর। পরের প্রশ্ন, সবুজ বিপ্লব থেকে একটি প্রশ্ন এসেছিল। সবুজ বিপ্লব হয়েছিল 1960 থেকে 1970-এর দশকে। ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে। এম.এস. স্বামীনাথন 2024 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন। তিনি 2023 সালে মারা যান। সবুজ বিপ্লব প্রথম হয়েছিল পাঞ্জাবে এবং সবুজ বিপ্লবের পরে পাঞ্জাবে গমের উৎপাদন অতিরিক্ত বৃদ্ধি পায়। বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরল্যাগকে। তিনি আদতে ইউএস এর নাগরিক এবং তিনি কাজকর্ম করেছিলেন মেক্সিকোতে। পরের প্রশ্ন, 2011-র আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের পুরুষদের সাক্ষরতার হার কত? 2011-র আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতা ছিল 74.04%। তার মধ্যে পুরুষদের ছিল 82.14% এবং আগামী পরীক্ষার জন্য মহিলাটা গুরুত্বপূর্ণ, তা হলো 65.46%। 2011-র আদমশুমারি থেকে কিছু প্রশ্ন আসে। এটি ছিল 15তম আদমশুমারি এবং স্বাধীনতার পরে এটি 7ম। এই আদমশুমারি বা সেন্সাস এটি আসে ইউনিয়ন হোম মিনিস্ট্রির আন্ডারে বা গৃহ মন্ত্রকের আন্ডারে। আদমশুমারি শুরু হয়েছিল 1872 সালে এবং নিয়মিত হয় 1881 সাল থেকে। পরের প্রশ্ন, ভারতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার বৃদ্ধির হার থেকে একটি প্রশ্ন এসেছিল। সম্ভবত আজকেও অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার গ্রোথ রেট জানতে চেয়েছিল। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার গ্রোথ রেট ছিল 6.8%। অ্যাকচুয়াল টার্গেট নেওয়া হয়েছিল 5.6%। এখানে গ্রোথ হয়েছিল প্রায় 1.2% বেশি এবং সব থেকে সফল পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সব থেকে খারাপ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গেছে থার্ড, যেখানে লক্ষ্যমাত্রা ছিল 5.6%, কিন্তু আদতে হয়েছিল তার অর্ধেক 2.8%। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারোদ-নোমার মডেলের উপর, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রশান্তচন্দ্র মহালনোবিস মডেলের উপর, তৃতীয় পরিকল্পনা গাডগিল যোজনার উপর। পরের প্রশ্ন, মৌলিক কর্তব্য থেকে প্রশ্ন এসেছিল। মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের পার্ট 4A তে রয়েছে এবং আর্টিকেল হলো 51A। সেখানে মোট 11টি মৌলিক কর্তব্য উল্লেখ রয়েছে। এর সম্বন্ধীয় আরও কিছু তথ্য আমরা আগের ভিডিওগুলোতে দিয়েছি, তোমরা ভিডিওগুলো দেখে নিও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। সেখানে আমরা পিডিএফ শেয়ার করেছি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি রাজ রয়েছে? পঞ্চায়েতি রাজ এটি 9ম অংশে রয়েছে। পঞ্চায়েতি রাজ ভারতীয় সংবিধানের 73তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে যোগ করা হয়েছিল। 73তম সাংবিধানিক সংশোধন হয়েছিল 1992 সালে। এই আইনটি 24শে এপ্রিল 1993 সাল থেকে কার্যকর হয়েছিল। সেই জন্য 24শে এপ্রিলকে পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালন করা হয়। এছাড়াও 1992 সালের 94তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে পৌরসভা আইন প্রবর্তন হয়েছিল বা মিউনিসিপ্যালিটিস অ্যাক্ট, এবং এটি কার্যকর হয়েছিল 1993-এর 1 জুন থেকে। এর সাথে আরও একটি তথ্য আছে, পঞ্চায়েত এটি ভারতীয় সংবিধানের 11তম তফসিলে রয়েছে বা 11th শিডিউল, এবং মিউনিসিপ্যালিটিস 12তম তফসিল বা 12th শিডিউলে রয়েছে। পরের প্রশ্ন, ভারতে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় কোন সালে? সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1954 সালে। এটি ভারতীয় লেখকদেরকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেয় এবং একটি ফলক এবং 1 লক্ষ টাকা
পুরস্কার হিসেবে দেওয়া হয়। এর সাথে জেনে রাখবে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড। সঙ্গীত নাটক একাডেমি দেওয়া শুরু হয়েছিল 1952 সাল থেকে, এবং সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ অ্যাওয়ার্ড এটা দেওয়া শুরু হয়েছিল 1954 সাল থেকে। এটি মূলত গায়ক, নৃত্যশিল্পী, বাদ্যশিল্পীদের দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন, শব্দের এসআই একক কি? শব্দের এসআই একক ডেসিবেল। আরও কিছু এসআই একক দেখে নাও। চাপের পাস্কাল, ফোর্সের নিউটন, এনার্জির জুল, ফ্রিকোয়েন্সির হার্জ, পাওয়ারের ওয়াট, ভোল্টেজের ভোল্ট এবং চার্জের কুলম। এছাড়া ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক আবেশ, তার একক হলো ওয়েবার। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 333 অনুচ্ছেদ কি সম্পর্কিত? এই প্রশ্নটি রিপিট হয়েছে, 20 তারিখে এই প্রশ্নটি এসেছিল। এখানে একজন রাজ্যপালকে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের একজন সদস্যকে রাজ্যের বিধানসভায় মনোনীত করার অনুমতি দেয়। পরের প্রশ্ন, লিয়েন্ডার পেজ কোন খেলার সাথে সম্পর্কিত? লিয়েন্ডার পেজ একজন টেনিস খেলোয়াড়। এছাড়া ভারতের কিছু বিখ্যাত টেনিস খেলোয়াড় হলেন রোহন বোপান্না, সোমদেব দেববর্মন। এর সাথে মনে রাখবে রোহন বোপান্না 2024 সালে অর্থাৎ এবছরের অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলস জিতেছেন, এবং এর সাথে তিনি সবথেকে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম পদক জিতেছেন, 43 বছর বয়সে। পরের প্রশ্ন, ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল। সম্ভবত অন্ধ্রপ্রদেশের রাজ্যপালের নাম জানতে চেয়েছিল। এটি আগের দিনও এসেছিল, এই কোয়েশ্চেনটা সরাসরি রিপিট হয়েছে। অন্ধ্রপ্রদেশের গভর্নর এস আব্দুল নাজির। এছাড়া বাকি রাজ্যগুলোর রাজ্যপালও দেখে রেখো। পশ্চিমবঙ্গের আছেন সিভি আনন্দ বোস, উত্তরাখণ্ডের গুরমিত সিং, উত্তরপ্রদেশের আনন্দবেন প্যাটেল, ত্রিপুরার ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, তেলেঙ্গানার তামিলিসাই সুন্দররাজন, তামিলনাড়ুর আর এন রবি, এটা গুরুত্বপূর্ণ, সিকিমের লক্ষ্মণ প্রসাদ আচার্য, রাজস্থানের কলরাজ মিশ্রা, পাঞ্জাবের বানবারিলাল পুরোহিত, ঝাড়খণ্ডের সিপি রাধাকৃষ্ণন, কর্ণাটকের থাওয়ারচাঁদ গেহলট, কর্ণাটকের আরিফ মোহাম্মদ খান, এটাও গুরুত্বপূর্ণ, মধ্যপ্রদেশের এমসি প্যাটেল, মহারাষ্ট্রের রমেশ ব্যাস, মণিপুরের অনুসুয়া উইকি, মেঘালয়ের ফাগু চৌহান, মিজোরামের কামভাম্পতি হরিবাবু, নাগাল্যান্ডের লা গণেশন, উড়িষ্যার রঘুবর দাস, অরুণাচল প্রদেশের লেফটেন্যান্ট জেনারেল কেটি পটনায়ক, আসামের গুলাবচাঁদ কাটারিয়া, বিহারের রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর, ছত্তিশগড়ের বিশ্বভূষণ হরিচন্দন, গোয়ার পি.এস. শ্রীধরন পিল্লাই, গুজরাটের আচার্য দেবব্রত, হরিয়ানার বান্দারু দত্রেয়া, হিমাচল প্রদেশের প্রতাপ শুক্লা। এছাড়া ভারতের বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যাডমিনিস্ট্রেটর এবং লেফটেন্যান্ট গভর্নর দেখে নাও। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর আছেন অ্যাডমিরাল ডি.কে. যোশী, চণ্ডীগড়ের বানবারিলাল পুরোহিত, তিনি অ্যাডমিনিস্ট্রেটর, দাদরা ও নগর হাভেলির অ্যাডমিনিস্ট্রেটর আছেন প্রফুল্ল প্যাটেল, দিল্লির লেফটেন্যান্ট জেনারেল আছেন বিনয় কুমার সাক্সেনা, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর আছেন মনোজ সিনহা, লাক্ষাদ্বীপের অ্যাডমিনিস্ট্রেটর আছেন প্রফুল্ল প্যাটেল, পুডুচেরির তামিলিসাই সৌন্দররাজন, তিনি লেফটেন্যান্ট গভর্নর, লাদাখের বি.ডি. মিশ্রা, তিনি লেফটেন্যান্ট গভর্নর। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 51 কার সাথে সম্পর্কিত? অনুচ্ছেদ 51-তে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার নিয়ে কাজ করে। এগুলি ডিপিএসপির অংশ। ডিপিএসপি ভারতের সংবিধানের 36 থেকে 51-তে রয়েছে। এর মধ্যে 36টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ডিপিএসপির সংজ্ঞা দেওয়া রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ হলো আর্টিকেল 44, এখানে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বলা রয়েছে। পরের প্রশ্ন, বরদৌলি সত্যাগ্রহ কোন সালে শুরু হয়েছিল? বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল 1928 সালে। এটি গুজরাটের বরদৌলিতে ব্রিটিশদের ভূমি করের বিরুদ্ধে একটি অহিংস প্রতিবাদ। এই আন্দোলনটি সর্দার বল্লভভাই প্যাটেল নেতৃত্ব দিয়েছিলেন। এই আন্দোলনের কারণ ছিল বোম্বে প্রেসিডেন্সিতে ইংরেজরা 22% কর বৃদ্ধি করেছিল। এই আন্দোলনের পরেই গুজরাটের মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন। পরের প্রশ্ন, ভারতের কোন পশ্চিমী দেশের সাথে বিবাদ রয়েছে? ভারতের পশ্চিমে রয়েছে পাকিস্তান, পাকিস্তানের সাথে আমাদের বিবাদ রয়েছে। পরের প্রশ্ন, মৌলিক অধিকার থেকে প্রশ্ন এসেছিল। মৌলিক অধিকার এগুলি ভারতীয় সংবিধানের 12 থেকে 35-এ রয়েছে। পার্ট 3-র অন্তর্গত বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে। বাকি তথ্য তোমরা আগের ভিডিওগুলোতে এবং পিডিএফে পেয়ে যাবে।
পরের প্রশ্ন, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল 69 থেকে 74 সাল পর্যন্ত। বাকি পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা দেখে নিও। তৃতীয় এবং চতুর্থ পরিকল্পনার মাঝে 3টি অ্যানুয়াল প্ল্যান চলেছিল, 3টি বার্ষিক প্ল্যান। পরের প্রশ্ন, পাকস্থলী থেকে কোন অ্যাসিড নির্গত হয়? পাকস্থলী স্টোম্যাক থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়, যা খাদ্য পাচনে সহায়তা করে। পরের প্রশ্ন, নীতি আয়োগের বর্তমান সিইও কে আছেন? এই প্রশ্নটা আমরা আগের দিন করেছিলাম এক্সট্রা ইনফরমেশনে। নীতি আয়োগের বর্তমান সিইও আছেন বিভিআর সুব্রমণিয়াম এবং ভাইস চেয়ারম্যান আছেন সুমন বেরি। চেয়ারম্যান পদাধিকার বলে ভারতের প্রধানমন্ত্রী হন বর্তমানে নরেন্দ্র মোদী। নীতি আয়োগের গঠন হয়েছিল 1 জানুয়ারি 2015 সালে এবং এটি পূর্বতন প্ল্যানিং কমিশনকে বাতিল করে। নীতি আয়োগের প্রথম সিইও ছিলেন সিন্ধুশ্রী খুল্লার এবং নীতি আয়োগের প্রথম ভাইস চেয়ারপারসন ছিলেন অরবিন্দ পানাগাড়িয়া। এই অরবিন্দ পানাগাড়িয়া বর্তমানে 16তম ফাইন্যান্স কমিশনের হেড। আচ্ছা, ফাইন্যান্স কমিশন ভারতীয় সংবিধানের আর্টিকেল 280-তে উল্লেখ রয়েছে। প্রতি 5 বছর অন্তর রাষ্ট্রপতি ফাইন্যান্স কমিশন গঠন করেন। পরের প্রশ্ন, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কি? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ। তিনি 185 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, আইস হকি খেলায় একটি দলের সদস্য সংখ্যা কত? আইস হকি খেলায় একটি দলের সদস্য হলো 6 জন। বেসবলের 9 জন, বাস্কেটবলের 5 জন, বিলিয়ার্ড বা স্নুকারের 1 জন, ক্রিকেটে থাকে 11 জন, ফুটবলে 11 জন, হকিতে 11 জন, কাবাডি খেলায় থাকে 7 জন, খোখো খেলায় 9 জন, নেটবলে 7 জন, পোলোতে থাকে 4 জন, ভলিবলে থাকে 6 জন, ওয়াটার পোলোতে থাকে 7 জন। এই দুটো গুরুত্বপূর্ণ। এছাড়া কাবাডিটাও গুরুত্বপূর্ণ। এছাড়া বাস্কেটবল এবং বেসবলটা গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, তপন কুমার পটনায়ক কোন নৃত্যের সঙ্গে জড়িত? তিনি ছৌ নৃত্যের সঙ্গে জড়িত। ছৌ নৃত্য দেখতে পাওয়া যায় ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে। পরের প্রশ্ন, প্রশ্ন এসেছিল সমতার অধিকারের সাথে নিচের কোন অনুচ্ছেদ জড়িত নয়? সমতার অধিকারের সাথে জড়িত আর্টিকেল 14 to 18। এগুলি ছাড়া যে আর্টিকেল থাকবে তাতে টিক দিতে হতো। আর্টিকেল 14-এ রয়েছে আইনের চোখে সবাই সমান এবং সকলে আইনের সমান সুরক্ষা পাবে। অনুচ্ছেদ 15-তে রয়েছে কোনো কারণে বৈষম্য করা যাবে না। ধর্ম, বর্ণ, জাতি, জন্মস্থান কোনো কিছুর ভিত্তিতেই বৈষম্য করা চলবে না। আর্টিকেল 16-এ আছে সরকারি চাকরিতে সকলে সমান সুযোগ পাবে। আর্টিকেল 17-এ রয়েছে অস্পৃশ্যতা বিলোপ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আর্টিকেল 18-এ রয়েছে শিরোনাম বিলুপ্তি অর্থাৎ অ্যাবলিশন অফ টাইটেলস। পরের প্রশ্ন, জালিকাট্টু খেলা কোন উৎসবের সাথে সম্পর্কিত? এটি পোঙ্গলের সাথে সম্পর্কিত। পোঙ্গল দেখতে পাওয়া যায় ভারতীয় রাজ্য তামিলনাড়ুতে। এই পোঙ্গল বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত। যেমন এটি আসামে মাঘ বিহু নামে পরিচিত, পশ্চিমবঙ্গে পৌষ সংক্রান্তি নামে পরিচিত, উড়িষ্যা, মধ্যপ্রদেশে মকর সংক্রান্তি নামে পরিচিত, অন্ধ্রপ্রদেশে পেট্টা পাডুঙ্গা নামে পরিচিত, বিহার উত্তরপ্রদেশে খিচড়ি পর্ব নামে পরিচিত, পাঞ্জাবে লোহড়ি নামে পরিচিত। পরের প্রশ্ন, ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু হয়? পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু হয়েছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, যা চলেছিল 1980 থেকে 1985 সাল পর্যন্ত। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোন ধর্মের জনসংখ্যার শতাংশ 0.2% কমেছে? এটি কমেছে শিখ সম্প্রদায়ের। অর্থাৎ 2001 থেকে 2011 পর্যন্ত জনসংখ্যা যতটা বেড়েছে সেই অনুপাতে ধর্মীয় জনসংখ্যা ততটা বাড়েনি। মোটামুটি 2011 সালে ইসলামবাদী বা মুসলিম জনসংখ্যা বাদে সমস্ত ধর্মের শতাংশ পয়েন্ট কমেছিল। হিন্দু জনসংখ্যার অনুপাত 0.7% শতাংশ পয়েন্টে কমেছিল, শিখ সম্প্রদায়ের 0.2%-এ কমেছিল, বৌদ্ধ জনসংখ্যা 0.1%-এ কমেছিল এবং মুসলিম জনসংখ্যা 0.8%-এ শতাংশ পয়েন্টে বেড়েছিল। খ্রিস্টান এবং জৈনদের অনুপাতের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষে 79.8% হিন্দু সম্প্রদায় ছিল,
মুসলিম সম্প্রদায় ছিল 14.2%, খ্রিস্টান সম্প্রদায় ছিল 2.3%, শিখ সম্প্রদায় ছিল 1.7%, বৌদ্ধ সম্প্রদায় 0.7% এবং জৈন সম্প্রদায় 0.4%, এবং জনসংখ্যার বৃদ্ধির হার ছিল 17.7%। এই প্রশ্নটা আগের দিন পরীক্ষায় এসেছিল। 2001 থেকে 2011-র মধ্যে হিন্দুদের সংখ্যা বেড়েছিল 16.8%, মুসলিমদের সংখ্যা বেড়েছিল 24.6%, সব থেকে বেশি বৃদ্ধি হয়েছিল। খ্রিস্টানদের বেড়েছিল 15.5%, শিখদের 8.4%, বৌদ্ধদের 6.1%, জৈনদের 5.4%। পরের প্রশ্ন, পরীক্ষায় খড়িয়া অথবা খোর্থা নৃত্য থেকে প্রশ্ন এসেছিল। যদি খড়িয়া আসে, খড়িয়া হলো হরিয়ানার একটি নৃত্য উৎসব, আর খোর্থা উৎসব এটি ঝাড়খণ্ডের লোকনৃত্য। এই দুটো গুলিয়ে ফেলবে না। ঝাড়খণ্ডের আরেকটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য হলো সরহুল। পরের প্রশ্ন, সার্ক থেকে একটি প্রশ্ন এসেছিল। সার্কের ফুল ফর্ম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এর প্রতিষ্ঠা হয়েছিল 1985-র 8ই ডিসেম্বর। বর্তমানে সেক্রেটারি জেনারেল আছেন গোলাম সারওয়ার। এর হেডকোয়ার্টার নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। সার্কের সদস্যগুলো হলো, সার্কের সদস্য দেশ হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এর সাথে গুরুত্বপূর্ণ হলো ব্রিক্স। ব্রিক্সের গঠন হয়েছিল জুন 16, 2009-তে। তখন শুধুমাত্র ব্রিক ছিল, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না। 2010-এ সাউথ আফ্রিকা যোগ দেয়। এর 15তম সম্মেলন 2023 সালে সাউথ আফ্রিকায় হয়ে গেল। সেখানে নতুন 4টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সে নতুন 4টি দেশ হলো ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহী। বর্তমানে ব্রিক্সের মোট সদস্য সংখ্যা 9। এর সাথে তোমরা আরো কিছু অর্গানাইজেশন দেখে রাখবে। সেগুলি হলো বিমস্টেক, এশিয়ান, এসসিও অর্থাৎ সাংঘাই কোঅপারেশন। পরের প্রশ্ন, অঙ্কিতা দাস কোন খেলার সাথে সম্পর্কিত? অঙ্কিতা দাস একজন টেবিল টেনিস খেলোয়াড়। বিখ্যাত কিছু ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় হলেন মৌমা দাস। মৌমা দাস আগের দিন পরীক্ষায় এসেছিল। আরেকজন হলেন মনিকা বাত্রা। আরেকজন হলেন শরৎ অচন্ত কমল। শরৎ কমল 2022 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, ছৌ নাচ কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ছৌ নাচ ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের কিছু বিখ্যাত নৃত্য হলো গম্ভীরা, বাউল, বৃতা, টুসু, এছাড়া কীর্তন। এছাড়া একটা গুরুত্বপূর্ণ নৃত্য হলো হোজাগিরি। এই প্রশ্নটা এসএসসি আগেও দিয়েছিল। হোজাগিরি নৃত্য দেখতে পাওয়া যায় ত্রিপুরাতে। এর সাথে দুটো গুরুত্বপূর্ণ নৃত্য হলো রাউত নৃত্য এবং রৌফ নৃত্য। রৌফ দেখতে পাওয়া যায় জম্মু কাশ্মীরে, আর রাউত দেখতে পাওয়া যায় ছত্তিশগড়ে। ছত্তিশগড়ের আরেকটি গুরুত্বপূর্ণ নৃত্য হলো পাণ্ডাবনী। এটাও এসএসসি রিপিট করে। এই পাণ্ডবনী নৃত্যের সাথে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তি হলেন তিজান বাই। পরের প্রশ্ন, লোকসভা কে ভঙ্গ করতে পারেন? লোকসভা ভঙ্গ করতে পারেন ভারতের রাষ্ট্রপতি। অপশানে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদও থাকে, কিন্তু উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে এই কাজ করেন এবং তা ভারতীয় সংবিধানের 85(2)(b)-তে উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন, HYV-র ফুল ফর্ম কি? HYV-র ফুল ফর্ম হলো হাই ইয়েল্ডিং ভ্যারাইটি। পরের প্রশ্ন, রঙ্গবতী নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটা একটু নতুন প্রশ্ন। রঙ্গবতী নৃত্য উড়িষ্যাতে দেখতে পাওয়া যায়। উড়িষ্যার আরো কিছু বিখ্যাত লোকনৃত্য হলো পাইকা নাচ, চৈতি ঘোড়া, মেধা, কর্মা, ছাঙ্গু ইত্যাদি। উড়িষ্যার একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য হলো ওড়িশি নৃত্য। পরের প্রশ্ন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কি? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়। তিনি 1828 খ্রিস্টাব্দে কলকাতায় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 103 কার সাথে সম্পর্কিত? অনুচ্ছেদ 103 অনুযায়ী রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেন সংসদের কোনো সদস্য অযোগ্য কিনা এবং তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত। একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল হলো 108। এখানে সংসদের দুই কক্ষ অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার যৌথ অধিবেশনের কথা উল্লেখ রয়েছে। একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল হলো 76। এখানে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে উল্লেখ রয়েছে।
এবং এর সাথে মনে রাখবে আর্টিকেল 165, এখানে বিভিন্ন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সম্পর্কিত বলা রয়েছে। গুরুত্বপূর্ণ আর্টিকেল 148, এখানে কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সম্পর্কে বলা রয়েছে। আর্টিকেল 280-তে ফাইন্যান্স কমিশন সম্পর্কে বলা রয়েছে। পরের প্রশ্ন, 2036 সালের অলিম্পিক থেকে একটি প্রশ্ন এসেছিল, এটা ইদানিং করে খবরে ছিল। 2036 সালের অলিম্পিক কোথায় হবে তা নিয়ে বিড চলছে। সম্ভবত ভারত এখানে বিড করবে, অর্থাৎ 2036 সালের অলিম্পিক ভারতে হলেও হতে পারে এবং তা জানা যাবে 2026 সালে। 2020 সালের অলিম্পিক হয়েছিল জাপানের টোকিওতে। 2024 সালে হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে। 2028-এ হবে আমেরিকার লস অ্যাঞ্জেলসে এবং 2032-এ অস্ট্রেলিয়ার ব্রিসবেনে হবে। 2020-র অলিম্পিক 2021 সালে হয়েছিল। সেখানে ভারত মোট 7টি পদক পায়। একটি সোনা, যা পেয়েছিল নীরজ চোপড়া, সিলভার 2টি, যা পেয়েছিল মীরাবাই চানু এবং রবি দাহিয়া, ব্রোঞ্জ পেয়েছিল 4 জন, পিভি সিন্ধু, বজরং পুনিয়া, লোভনীনা বরগোহিন এবং ভারতীয় পুরুষ হকি দল। পরের প্রশ্ন, সিআইএসএফ এর বর্তমান মহাপরিচালক বা ডাইরেক্টর জেনারেল কে আছেন? সিআইএসএফ এর ডাইরেক্টর জেনারেল আছেন নীনা সিং। সিআইএসএফ এর ফুল ফর্ম জানতে চায়, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। সিআরপিএফ এর ফুল ফর্ম সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, যার প্রধান রয়েছেন বা ডাইরেক্টর জেনারেল রয়েছেন অনিশ দয়াল সিং। সিআরপিএফ এর গঠন হয়েছিল 1939 সালে। আইটিবিপি অর্থাৎ ইন্ডো তিবেতিয়ান বর্ডার পুলিশ, এর প্রধান রয়েছেন রাহুল রাজগোত্র। এর গঠন হয়েছিল 1962 সালে। মনে রাখবে এই 3টি ফোর্স হোম মিনিস্ট্রির আন্ডারে আসে। এছাড়া ভারতের যে 3টি বাহিনী রয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং এয়ারফোর্স, তাদের প্রধানগুলো দেখে নাও। আর্মি প্রধান রয়েছেন মনোজ পান্ডে, এয়ারফোর্সের প্রধান রয়েছেন এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী এবং নৌবাহিনীর প্রধান রয়েছেন অ্যাডমিরাল আর হরিকুমার। এর সাথে মনে রাখবে সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ আছেন অনিল চৌহান। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী সংক্রান্ত একটি প্রশ্ন এসেছিল, সম্ভবত জানতে চেয়েছিল 1976 সালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ছিলেন ইন্দিরা গান্ধী। 1976 সালে প্রধানমন্ত্রী এবং তাদের সময়কালটি একবার দেখে নিও। জানতে চায় প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে? তিনি হলেন মোরারজি দেশাই। 2024 সালে দুজন প্রধানমন্ত্রী মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তারা হলেন পঞ্চম প্রাইম মিনিস্টার চরণ সিং এবং নবম প্রাইম মিনিস্টার পিভি নরসিমহা রাও। পরের প্রশ্ন, অনুচ্ছেদ 343 থেকে প্রশ্ন এসেছিল। অনুচ্ছেদ 343-এ রয়েছে দেবনাগরী লিপিতে হিন্দি হলো রাষ্ট্রের সরকারি ভাষা। ভাষা সংক্রান্ত আর্টিকেল পার্ট 17-এ রয়েছে এবং তা ভারতীয় সংবিধানের 343 থেকে 351-র মধ্যে উল্লেখ রয়েছে। এর সাথে মনে রাখবে 8th শিডিউল বা অষ্টম তফসিল, সেখানে 22টি ভাষা উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন, উট উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এই প্রশ্নটা আমরা আগের দিন করেছিলাম। উট উৎসব রাজস্থানে দেখতে পাওয়া যায়। যদি রাজস্থানের কোথায় জানতে চায় তাহলে হবে পুষ্কর আর বিকানের। পরের প্রশ্ন, 2023 সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল কোন মাঠে হয়েছিল? 2023 সালের ক্রিকেট বিশ্বকাপ ভারতবর্ষে হয়েছিল এবং ফাইনাল খেলা হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম, গুজরাটে। এই স্টেডিয়ামের আগের নাম ছিল মোতেরা স্টেডিয়াম। দুটো সেমিফাইনাল হয়েছিল মহারাষ্ট্রের ওয়াংখেড়ে এবং কলকাতার ইডেনে। পরের প্রশ্ন, 2018 সালের এশিয়ান গেমস কোন দেশ আয়োজন করেছিল? 2018 এশিয়ান গেমস ছিল 18তম এশিয়ান গেমস এবং তা হয়েছিল ইন্দোনেশিয়াতে। 19তম এশিয়ান গেমস 2022 সালে হওয়ার কথা থাকলেও তা 2023 সালে হয়েছে এবং এটি হয়েছিল চীনের শহর হ্যাংজাউতে। 2026-এ এটি অনুষ্ঠিত হবে জাপানের শহর নাগোয়াতে। 2030 সালে হবে কাতারের দোহাতে এবং 2034 সালে হবে সৌদির শহর রিয়াদে। পরের প্রশ্ন, চীনের রাজধানীর নাম কি? খুবই সহজ প্রশ্ন। চীনের রাজধানীর নাম বেজিং। আমাদের ভারতের প্রতিবেশী দেশগুলির রাজধানী একবার লক্ষ্য রেখো। পরের প্রশ্ন, সম্পত্তির অধিকার বর্তমানে কি ধরনের অধিকার? এই প্রশ্নটাও আমরা আগের দিন করেছিলাম। সম্পত্তির অধিকার বর্তমানে সাংবিধানিক অধিকার বা আইনি অধিকার। এটি আর্টিকেল 300A-তে উল্লেখ রয়েছে। কিন্তু প্রথম থেকেই সম্পত্তির অধিকার আইনি অধিকার ছিল না, তখন এটি ছিল মৌলিক অধিকার এবং তা ভারতীয় সংবিধানের আর্টিকেল 31-এ উল্লেখ ছিল। কিন্তু পরবর্তীকালে 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এ
একে মৌলিক অধিকার থেকে বাতিল করে সাংবিধানিক বা আইনি অধিকার করা হয় আর্টিকেল 300 এর মাধ্যমে। আমরা এই সমস্ত প্রশ্নগুলোই কালেক্ট করতে পেরেছিলাম। যদি আরো কোনো প্রশ্ন আমরা পাই, আগামী দিনের ভিডিওতে আমরা অ্যাড করে দেব। তোমরা আগের দিনের ক্লাস এবং তার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।